যখন পড়েছি, আমি কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখেছি যে সাংঘাতিক চোখ মুখ, চোখের নিচগুলো, লোয়ার অরবিটাল রিজিয়নটা ফোলা, বেশ মোটা হয়ে গেছে, পা ফোলা, পায়ের মধ্যে আহ, চাপ দিলে পরে পায়ের মধ্যে গর্ত হয়ে যায়। তারপর শুনলাম যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে, এর ইউরিয়া বেড়ে গেছে, তো নিতে হবে কোথায়, হসপিটালে। হসপিটাল থেকে বললো কি যে ডায়ালিসিস করতে হবে। এটা আমার ছোটবেলায় দেখা। এই ডায়ালিসিস করতে হবে, ডায়ালিসিস জিনিসটা কি। তারপরে দেখলাম যে এখানে চ্যানেল করে, চ্যানেলের মধ্যে দিয়ে একটা মেশিনের মধ্যে দিয়ে সেই ইউরিয়া, ক্রিয়েটিনিন বা আমাদের শরীরের মধ্যে যে বজ্র পদার্থ গুলো আছে, যাকে আমরা বলি ফ্রি রেডিকেলস, সেই ফ্রি রেডিকেলস গুলোকে ওই মেশিন দ্বারা পরিষ্কার করে আবার রক্তটাকে, পরিশুদ্ধ রক্তটাকে বার দিয়ে দেয় শরীরের মধ্যে। তারপরে এটা কেন হয় এইসব চিন্তা ভাবনা করতাম। যখন আমি চেরি টেবিলে বসতাম, তখন একটা ভদ্রমহিলা, বয়স বেশি না, 45 বছর বয়স, 3 মাস পর পরই নিয়ে যেত। সে মানে খুব অসহ্য যন্ত্রণা। হ্যাঁ, তারপরে প্রচন্ড হাই প্রেশার, তার প্রেশারটা মাপাতে আসতো আর কিছু বলতো, ওষুধ দিন ওষুধ দিন, এরকম যন্ত্রণা ভালো লাগে না। তা এমন একটা ওষুধ পেয়ে গেলাম বড়ি মিটিরাতে, এটা নিয়ে তখন পড়তে আরম্ভ করলাম। এই পর্যন্ত আমি 3-4 জনকে দিয়েছি এই ওষুধটা। তা এই সিরাম ওষুধটা দিয়েছি। সাধারণত ক্রিয়েটিনিন লেভেল 1.2 উপরে গেলে, কারো কারো 2, কারো কারো 3, কারো 5, কারো 7, এরকম আহ মিলিগ্রাম পার ডিএল যেটা হয়। এবং ইউরিয়া লেভেল যখন বেড়ে যায়, তখন এইসব চিন্তা ভাবনা হয়। তা আমাদের কি ওষুধ আছে, আমরা এই আমাদের যে মেডিকেল যে রত্নরাজি, তার থেকে খুঁজে খুঁজে এইটি ওষুধটা বার করে এখন 2-3 জনের উপরে ইমপ্লিমেন্ট করে দেখা গেছে ঠিক ভালো হয়েছে, নর্মাল, তাদের আর ডায়ালিসিস করতে হয়নি। তা দি সিরাম অফ the এল has a toxic action on the blood, rapidly destroying its globules, মানে এল সিরামের রক্তকণিকা সমূহকে ধ্বংস করে রক্তের উপরে বিষাক্ত ক্রিয়া করে। এল সিরাম রক্তকণিকা সমূহকে ধ্বংস করে রক্তের উপরে বিষাক্ত ক্রিয়া করে। দি প্রেজেন্স অফ অ্যালবুমিন and renal elements in the urine, the hemoglobinuria, the prolonged anuria, 24 hours or 26 hours, together with the result of autopsy, plainly demonstrate its elective action on the kidney. মূত্রের লালা ও পাথুরে উপাদান মূত্রের হিমোগ্লোবিন ও দীর্ঘকাল স্থায়ী মূত্র রোধ। দীর্ঘকাল স্থায়ী মূত্র রোধ মানে সকালে বাথরুম করেছে আর 24 ঘন্টার মধ্যে কোনো বাথরুম নেই, এরকম। হ্যাঁ, এমনও শোনা গেছে যে তাদের নাকি কষ্ট হয় না, এরকম পেশেন্ট শুনেছি। সেই যে এতক্ষণ যে বাথরুম হয়নি, তাহলে একে বলে কি একদম এনুরিয়া। হ্যাঁ, একদম অ্যাবসেন্ট হয়ে যায়। তা এই দি প্রলংড অ্যানুরিয়া 24 আওয়ার্স থেকে 26 আওয়ার্স পর্যন্ত, অধিকন্তু যে মৃতদেহের উপর পরীক্ষা করে ফল হইতে বোঝা যায়। এটা বলেছে যে plainly demonstrate
its elective action on the kidneys, মূত্রের অন্ডলালা ও পাথরি উপাদান মূত্রে হিমোগ্লোবিন দীর্ঘকাল স্থায়ী মূত্র রোধ এবং 24 আওয়ার্স থেকে 26 আওয়ার্স পর্যন্ত দি প্রলং এনোরিয়া। আচ্ছা, সেকেন্ডারিলি the liver and heart are affected, and the alteration observed are those usually present in infectious diseases. গৌণভাবে ইহা যকৃৎ লিভার ও হৃৎপিণ্ডের আক্রমণ করে এবং যে পরিবর্তনসমূহ ঘটে তাহা প্রায় সংক্রামক পীড়ার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এটা হচ্ছে বরিকের থেকে প্রথম ভূমিকাটা পড়লাম, যেটা যকৃতের উপরেও কাজ করে, এটা আমাদের হৃৎপিণ্ডের উপরেও কাজ করে, মানে হার্টেরও কাজ করে। আবার এটা কিডনির যাদের বাথরুম হয় না তাদের, মানে এখন যাদের বাথরুম হয় না তাদের কি বলা হয়, যেমন অ্যাকুইট নেফ্রাইটিস বা নেফ্রাইটিস, এই যে যাদের নেফ্রাইটিস হয়, তাহলে এই অ্যাকুইট নেফ্রাইটিসের ডেফিনেশনটা কি? এটি যে glomerulopathy associated with bilateral inflammation of kidney, usually with hypertension, heavy cellular exudate in the urine, edema and oliguria. তাহলে আমরা অ্যানুরিয়া পেলাম, অলিগুরিয়া পেলাম। আমরা তাহলে একটা পেশেন্টকে দেখলে পরে কি করে বুঝবো যে এই রোগীটার এরকম অ্যানুরিয়া বা অলিগুরিয়া? তাদের জিজ্ঞেস করতে হয় যে আপনি বাথরুমটা কেরকম করেছেন। তা সোয়েলিং অফ দ্য ফেস, আমাদের বলেছেন যে 3টে জায়গায় যদি সোয়েলিং থাকে 3 রকমের ডায়াগনোসিস করা যায়। চোখের নিচে যদি ফোলা ফোলা থাকে, নিচটা দুটো চোখের নিচে যদি ফোলা থাকে, অনেক বয়স্ক লোকদের দেখবেন নিচগুলো ফোলা আছে দুটো চোখেই, তাদের জিজ্ঞেস করতে হয় বাথরুম হয়েছে কিনা বা কিরকম। যে ওরকম অ্যাবসেন্ট বাথরুম হয়, মানে হয় না, অল্প হয়, তাদের জন্য আমাদের তাহলে নর্মাল বাথরুমটা হয় কতটা? 1500 ml, মানে 1.5 লিটারের মতন। তা এরকম সোয়েলিং অফ দ্য ফেস, পার্টিকুলারলি the eyelids and gradually the whole body, আস্তে আস্তে whole body ফুলে যায়। This is seen mainly in the early morning. Face is very often involved because the less tissue pressure, oliguria, hematuria and at times anuria. আর কি থাকে? ফিভার থাকে, একটা লো গ্রেডেড ফিভার থাকে 38 ডিগ্রি বা 38.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পেন ইন অ্যাবডোমেন আর লোয়েন কুস্কির মধ্যে ডিউ টু স্ট্রেচিং অফ রেনাল ক্যাপসুল। আর কনস্টিটিউশনাল সিমটম কি? অ্যানোরেক্সিয়া, খিদে পায় না, নসিয়া, বমি বমি ভাব থাকে এবং ভমিটিং, কনস্টিপেশন এবং সোর ঠোঁট, গলার মধ্যে একটা ক্ষত, সোর ঠোঁট থাকে। তাহলে এই হচ্ছে আমরা কিডনির উপরে দেখবো। হার্টের উপরেও দেখতে পারি এবং লিভারের উপরে যদি সিরোসিস অফ লিভার হয়, লিভার সংকুচিত হয়ে গেছে, তার উপরেও এই এলসিয়ামের খুব ভালো কাজ আছে। ফ্রম, এবার বরিকটাই বলছে, ফ্রম all this fact it is easy to infer a priori the therapeutical indication of the serum of the ale. এই সকল সত্য হইতে এল সিরামের আরোগ্যকর লক্ষণাবলী সহজেই
অনুমিত হয়। Whenever the kidney becomes acutely affected either from cold or infection or intoxication, and the attack is characterized by oliguria, anuria, and albuminuria. Albuminuria. We will we will find the L serum eminently efficacious to re-establish diuresis, diuresis and in rapidly arresting albuminuria, মানে ঠান্ডা বা রোগ সংক্রমণ অথবা মদ্যাদি পান হেতু মূত্রগ্রন্থি ভীষণভাবে আক্রান্ত হইলে এবং স্বল্পমূত্র বা মূত্রনাশ, মানে মূত্র হয় না, এবং অন্ডলালামূত্র দেখা দিলে এলসিরাম মূত্রকৃচ্ছটা সংশোধন করিতে ও মূত্র হইতে অন্ডলালা দূর করিতে বিশেষ ফলপ্রদ। মূত্র থেকে যে অ্যালবুমিনটা আমাদের শরীরে অ্যালবুমিন প্রোটিনটা যে বেরিয়ে যায়, সেটাকে সংশোধন করতে এই এলসিরামটা খুব উপযোগী ওষুধ। সংশোধন করিতে মূত্র অন্ডলালা দূর করিতে বিশেষ ফলপ্রদ। When during the course of heart disease, the kidney previously working well should suddenly become affected and its function inhibited, and when beside we observe cardiac irregularities and a marked state of asystolia, we may yet expected good result from this serum. এটা হৃদরোগের কালে যখন সুস্থ মূত্রগ্রন্থির অকস্মাৎ আক্রান্ত হয় এবং উহার ক্রিয়া ব্যাহত হয়, এবং যখন হৃদক্রিয়া অনিয়মিত অবস্থায় উপস্থিত হয় এবং হৃদধমনীর আকুঞ্চন প্রসারণ বাধা পড়ে, তখন এলসিরাম দ্বারা উৎকৃষ্ট ফল আশা করা যায়। তাহলে কি হলো, এটা এই লাইনটা আবার বলছি যে when during the course of heart disease the kidney previously working well should suddenly become affected and its function inhibited, and when beside we observe cardiac irregularities and marked a state of asystolia, we may yet expect good result for this serum. তাহলে এই হৃদরোগকালে যখন সুস্থ মূত্রগ্রন্থি অকস্মাৎ আক্রান্ত হয় এবং উহার ক্রিয়া ব্যাহত হয়, তখন হৃদক্রিয়া অনিয়মিত অবস্থায় উপস্থিত হয়। যখন নাকি কিডনি যখন এই নেফ্রন বা গোলমেরুলসে ওখান দিয়ে যখন পাস করতে পারছে না, যখন করতে আছে, তখন তো ভিতর দিকে ওই দিক দিয়ে তো জ্যাম হয়ে যাচ্ছে, রক্তের উপরে এই লুমেনের উপরে চাপ দিচ্ছে এবং হার্টেও চাপ দিচ্ছে। সেই সময় যে আমাদের সিস্টোলিয়াটা, মানে সংকোচন প্রসারণ ক্রিয়া যেটা হয়, সেটা মানে আক্রান্ত হচ্ছে, তখন সেই অবস্থায় আমাদের তাহলে এটা
আমাদের একটা প্রেশার, হাই প্রেশারের একটা ওষুধ, এটা হাই প্রেশারের একটা ওষুধ হলো এই এল সিরাম উপস্থিত হয় এবং হৃদধমনির আকুঞ্চন প্রসারণের বাধা পড়ে ব্যাহত এবং যখন হৃদক্রিয়া অনিয়মিত অবস্থায় উপস্থিত হয় এবং হৃদধমনির আকুঞ্চন মানে সিস্টোল আর ডায়াস্টোল, আকুঞ্চন হচ্ছে ডায়াস্টোল আর প্রসারণ হচ্ছে সিস্টোল। আকুঞ্চন ও প্রসারণের বাধা পড়ে তখন এল সিরাম দ্বারা উৎকৃষ্ট ফল আশা করা যায়। বাট টু ডিটারমাইন here the choice of this uh, this remedy is not an easy matter, কিন্তু এরূপ ক্ষেত্রে এই ওষুধ নির্বাচন সহজসাধ্য কার্য নয়। এই সহজসাধ্য কার্য নহে, এরূপ ক্ষেত্রে এটা সহজসাধ্য কার্য নয়। এই হচ্ছে রেজাল্ট। বাট টু ডিটারমাইন হেয়ার the choice of this remedy is not an easy matter. হ্যাঁ, এটা এত সহজ কার্য নেই, নির্বাচনের সহজসাধ্য কার্য নয়। তাহলে ইজি মেটার, হ্যাঁ, তারপরে হচ্ছে while digital is presents in its indication, the well-known symptomatic trilogy, arterial hypertension, oliguria, and edema. The serum of the L serum better adapted to cases of hypertension and oliguria without edema. তাহলে কি বলছে, এটা কি হচ্ছে, এটা বলছে যে এই যে কাজটা ডিজিটালিসের তিনটে বিশিষ্ট লক্ষণ, ধমনী সমূহের অতিপ্রসারণ, মূত্র অল্পতা এবং শোথ। তিনটে বিশিষ্ট লক্ষণের মধ্যে ধমনী সমূহের অতিপ্রসারণ, মূত্র অল্পতা এবং শোথ, কিন্তু এল সিরাম বোধহয় ধমনী সমূহের অতিপ্রসারণ ও মূত্র অল্পতার পক্ষে উৎকৃষ্টতর ওষুধ, অবশ্য যদি শোথ লক্ষণ না থাকে। আমাদের মনে রাখা উচিত যে এল সিরামের প্রধান ক্রিয়া মূত্রগ্রন্থির উপর, সুতরাং অনায়াসে ধরিয়া লইতে পারি যে ডিজিটালিসের হৃদক্রিয়া ঔষধ এবং এল সিরামের মূত্রগ্রন্থির পীড়ার ঔষধ। ডিজিটালিস হচ্ছে হৃদক্রিয়ার ওষুধ মানে হার্টের ওষুধ, আর এল সিরাম হচ্ছে কিডনি মূত্রগ্রন্থির পীড়ার ওষুধ। We should bear in mind that the elective action of the L serum is on the kidneys, and I believe we can well assert that if digitalis is a cardiac, the L serum is a renal remedy. L serum is a renal remedies. তাহলে এখানে হচ্ছে we should bear in mind, তাহলে আমাদের মনে রাখা উচিত, we should bear in mind that the elective action of the L serum, মানে এল মাসের একটা ইলেকটিভ একটা অ্যাকশন আছে। এল মাস সেটা একটা মানে প্রাণীজ ওষুধ,
একটা মাছের যে একটা ওকে ধরলে পরে একটা ইলেকট্রিক শক মারে, ও নিজেকে বাঁচার জন্য, যেমন সিপিয়া যেমন কালি ছড়িয়ে দিয়ে অন্ধকার করে দিয়ে ও পালিয়ে যায়। আর এ হচ্ছে ভিতরে এই এই যে আমাদের বাড়িতে যে ইনভার্টার থাকে, ইনভার্টারে যে ছোট ছোট এরকম ব্যাটারি থাকে, খাঁজে খাঁজে লাগানো থাকে, ওর শরীরের ভিতরে এরকম আহ ঈশ্বরের আশীর্বাদে ওরকম খাঁজে খাঁজে এরকম ব্যাটারিটা সেলের মতো থাকে। ও যখন বিপদ বুঝে তখনই সে ইলেকট্রিক একটা কারেন্টের দিতে থাকে, এবং সে যে ধরতে থাকে সে সঙ্গে সঙ্গে সে কারেন্টের একটা ঝাঁকুনি খেয়ে সরে যায়, আর মাছটাও পালিয়ে যায়। এই যে ইলেকট্রিক যে অ্যাকশনটা is L serum is on the kidneys, and I believe we can well assert that the digitalis is a cardiac digitalis is a cardiac, and the L serum is a renal remedy. চলে আমরা এটা বুঝতে পারলাম। সো ফার at least the clinical observation published seem to confirm this distinction. The serum of the ale has given very small result in attacks of asystole, but it has been very efficacious in cardiac uremia. রোগীর দেহে প্রয়োগের পর যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তাহা হইতে মনে করা যায় যে ইহায় ঔষধের পার্থক্য, হৃদধমনীর সংকোচন ও প্রসারণ সম্বন্ধীয় পীড়ার এলসিয়াম দ্বারা কোনো উপকার পাওয়া যায় না, কিন্তু হৃৎপিণ্ড সংক্রান্ত ইহা যথেষ্ট ফলপ্রদ হইয়াছে। There where the is powerless, the serum of the ale has put end to renal obstruction and produce an abundant diuresis, but its really specific indication seems to be for acute nephritis psychoria. এটা জোসেফ বলেছেন। জোসেফ কি বলেছেন? যে সকল ক্ষেত্রে ডিজিটালিসের ব্যর্থ হয়েছে তথায় ইহা মূত্র অবরোধ কি দূর করিয়া প্রভূত মূত্রস্রাব উৎপন্ন করিয়াছে। তরুণ মূত্রগ্রন্থি প্রদাহে ইহাকে অমোঘ ঔষধ বলিয়া মনে করা যাইতে পারে। ডাক্তার জোসেফ এই কথাটা বলেছেন। সাব অ্যাকুইট নেফ্রাইটিস, heart disease, in case of failure of compensation and impending asystole, মানে সাব অ্যাকুইট মানে বেশি উগ্র না, অনুগ্র মূত্রগ্রন্থি প্রদাহ, হৃদকপটিয়ার ক্রিয়া অসম্পূর্ণতা হেতু হৃৎপীড়া এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে অনিয়মিত অবস্থা। The experiment of Dr. Joseph have amply demonstrated the rapid hematuria, albuminuria, and oliguria caused by it in the presence of
acute nephritis with threatening uremia, we should always think of this serum. ডাক্তার জোসেফের পরীক্ষায় যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে যে ইহা রক্তমূত্র, অন্ডলালা মূত্র এবং স্বল্পমূত্র রোগ জন্মায়। তরুণ মূত্রগ্রন্থি প্রদাহে মূত্রবিকারের সম্ভাবনা দেখা দিলে আমরা এই ওষুধকে স্মরণ করিব। আমরা এই ওষুধকে স্মরণ করিব। The experiment of Dr. Joseph have amply demonstrated the rapid hematuria, albuminuria, and oliguria caused by it. In the presence of acute nephritis with threatening uremia, we should always think of the serum. এটা আমরা স্মরণ করব। যদি আমরা এরকম দেখি স্বল্প মূত্রের জন্য আর এরকম মূত্রগ্রন্থি প্রদাহের জন্য মূত্র বিকারের সম্ভাবনা, এটা আমরা স্মরণ করব। ভেরি এফিকেশাস in functional heart disease, mitral insufficiency, asystolia, with or without edema, dyspnea, and difficult urinary secretion. তাহলে এটা কি হার্টের যান্ত্রিক ক্রিয়া বিশৃঙ্খলাজনিত পীড়া, হার্টের যান্ত্রিক ক্রিয়া বিশৃঙ্খলাজনিত পীড়া যথেষ্ট উপযোগী। মাইটাল কপাটিয়ার অসম্পূর্ণ ক্রিয়া, মাইটাল ভাল্বের যে অসম্পূর্ণ ক্রিয়া, সে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ক্রিয়া, অসম্পূর্ণতা, তৎসহ স্রোত লক্ষণ, মানে ইডিমা থাকুক আর নাই থাকুক, থাকুক আর না থাকুক। আর এটা হচ্ছে ডিসনিয়া, শ্বাসকষ্টতা এবং কষ্টকৃত মুক্ত নিঃসরণ, খুব চেপে চেপে ঠেলে ঠেলে যে পেচ্ছাপ করে বেগ দিয়ে, মানে কোট দিয়ে যেটা করে, সেইগুলোর জন্য এর সিরাম আমাদের উপকারী ওষুধ। এটা কে পরীক্ষা করেছেন? ডাক্তার জোসেফ পরীক্ষা করেছেন। এবং এটা রিলেশনশিপ কি বলেছেন? গ্রেট অ্যানালজি এক্সিট বিটুইন এল সিরাম অ্যান্ড দি ভেনাম অফ ভাইপেরা। এল সিরাম এবং ভাইপেরা সর্পবিষের মধ্যে সাদৃশ্য আছে। কম্পেয়ার অলসো পেলিয়াস আর ল্যাকেসিস। পেলিয়াস আর ল্যাকেসিসের মধ্যে এটা রিলেশনশিপ দিচ্ছে। ডোজ হচ্ছে attenuation are made with glycerin or distilled water. The lower 1x to 3 হচ্ছে হার্ট ডিজিজের জন্য, আর হায়ার সাডেন রেনাল যদি অ্যাটাক হয়, সাডেন রেনাল অ্যাটাক, তাহলে একটু হায়ার দিতে। কিন্তু আমরা এখানে যে রেকোয়েগের 7x পাই, সেটা আমি যেটা ব্যবহার করি, ওখানে বলে যে ফোঁটা দিয়ে, আমি ওটা 30 নম্বর গ্লোবুলসে। আমার এক বন্ধুকে আমি বলেছিলাম, সে 40 নম্বর গ্লোবুলসে দিয়ে একটা করে দানা খায়, তার 7 হয়ে গেছিল ক্রিয়েটিনিন লেভেল। সে আমাদের ডাক্তার বন্ধু, মাঝে মাঝে গুড মর্নিং এ গুড নাইটে ঢোকে, আসেন, উপস্থিত হন। আজকে এসছেন কিনা আমি তো লিঙ্কটা দিয়েছিলাম। যা হোক, সে ভালো আছে। তারপর আমার আরেক বন্ধুরও হয়েছে। তা যাদের যাদের এরকম, কালকে একজনকে দিলাম, তবে এখনো পর্যন্ত 30 দিইনি। 30 পাওয়া যায় HBL এর। তাতে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিনিন লেভেলে যে আমরা আগে ভয় পেতাম,
প্রথম দিকে যখন আমরা চেম্বার করেছিলাম তখন এরকম 7-এ 6-এ যেরকম দিত, সেই ভয়টা আমরা কাটিয়ে উঠেছি এল সিরামটা দেওয়ার পরে। যে এবং হার্টের যে আহ, যাদের যাদেরই কিডনির দোষ থাকে, যে তাদেরই ওই দিক দিয়ে প্রেশারটা হার্টের দিকেও চলে যায় এবং হাই প্রেশারের মানে সিস্টোল ডায়াস্টোলে একটা গন্ডগোল পাওয়া যায়। আর তাছাড়াও এটা লিভারের উপরেও কাজ করে, যেটা লিভারের সিরোসিস অফ লিভার, লিভার একদম কাজ করছে না, বা এইচজিওটি বেড়ে গেছে। আমরা ভাবি যে ফ্যাটি লিভার, এইচজিওটি বেড়ে গেলেই তো মানে বিরাট খারাপের দিকে চলে গেল। সেখানেও এই ওষুধটাকে আমরা দিয়ে মোটামুটি সাকসেস হচ্ছি, তাই জন্য এই ওষুধটা বলা হলো। কিন্তু আমরা দেখেছি যে ডিজিটালিস হচ্ছে হার্টের জন্য, ডিজিটালিস হচ্ছে হার্টের, আর এটা আমাদের কিডনির ডিজিটালিস হচ্ছে, আমাদের কিডনির ডিজিটালিস হচ্ছে এল সিরাম। আর আরেকটা হচ্ছে কিডনির এল সিরাম, আর আমাদের আরেকটা লাংসের একটা ডিজিটালিস আছে, সেটা এবার খুব ব্যবহার হয়েছে, তার নাম হচ্ছে অ্যাসপিডোস্পার্মা। ওটা হচ্ছে লাংসের ডিজিটালিস। বিভিন্ন আমরা যে ওষুধগুলো পাচ্ছি সেগুলো ক্লিনিক্যালি ক্লিনিক্যালি আর প্যাথোলজিক্যালও দেখছি, ক্লিনিক্যাল দেখছি, দিয়ে আগে তো করছি। তাছাড়াও দেখা যাচ্ছে যে এটা নিয়ে অনেকে অনেক রকম বলে, কিন্তু আমরা এরপরেও লক্ষণ বুঝে যদি দেখা যায় যে লাইকোপোডিয়াম দিলাম, দেখা গেল এরকম কিডনি লেভেলে হয়েছে, একটু রক্ত, যেমন এল সিরামে দেখা যায় যে রক্ত মিশ্রিত হলে সেই লাল লাল রক্তের কালারটা, আর অ্যালবুমিন মিশ্রিত হলে লালা, যেখানে বাথরুম করছে যে বাথরুমের মধ্যে সেখানে ফেনা উঠবে একদম, মানে একটা সাদা একটা ডিমের যে যদি অ্যালবুমিনটা যদি ফাটানো যায়, দেখা যায় যে ফেনা ফেনা ফেনা, মানে ঠিক সেরকম শরীর থেকে যদি অ্যালবুমিন বেরোয় এবং শরীরটা দুর্বল হয়ে যায়, সেখানে এই ওষুধ দেওয়ার থেকেও আরো অন্যান্য লক্ষণ মিলিয়ে অনেক সময় লাইকোপোডিয়ামে দেখা গেছে যে দেখা গেছে যে আহ এরকম ক্রিয়েটিন লেভেলটা কমেছে। তবে লক্ষণ বুঝে আমরা লাইকোপোডিয়াম দিতে পারি, আমাদের এপিসমেলও দিতে পারি, বিভিন্ন রকম আমাদের বারবারিস দিতে পারি। কিন্তু এরা হচ্ছে কি, মানে পেচ্ছাপ হওয়ার পরে যে ঘটনাগুলো, মানে ব্লাডারে এসছে, ব্লাডার থেকে ও বেরোতে পারছে না, জ্বালা করছে, গ্ল্যান্স প্যানিসের ওখানে ব্যথা করছে, সেই জন্য। কিন্তু গ্রন্থি যেটা মানে কিডনির, যেটা মানে কিডনি গ্রন্থি, মানে যেটা বৃক্ক বলে বাংলায়, এই যে এই গ্রন্থির ওষুধ হচ্ছে এলসিরাম। যেখান থেকে মানে আমাদের বাথরুমটা মানে রক্তটাকে যে ছাকার জন্য, যে এখানে নেফ্রাইটিস হয়ে গেছে বা যেখানে ফেল করছে যে ওষুধটা, যেখানে কিডনি কোনো কাজ করতে পারছে না, সেই কাজের জন্য গ্রন্থির জন্য এই ওষুধটা হচ্ছে মানে অমোঘ। এবং সত্যিকারে যারা যারা পরীক্ষা করেছে যে ওইটাকে ঠিক করেছে। আর এছাড়াও আমি একটা কেস শেয়ার করছি। আমাদের বন্ধুর এক মামা, সে দিনহাটায় বাড়ি, কুচবিহারের দিনহাটায়। সে দিনহাটার থেকে এসছেন এখানে করতে। তো শরীরটা বেশ ফোলা ফোলা, মুখটাও বেশ ফোলা ফোলা, একটা জল ভরা ফোলা ফোলা মতন, চোখের নিচটা ফোলা ফোলা দেখেছি। তা মেডিকেল কলেজে দেখিয়েছে, বলে আপনি ভর্তি হয়ে যান, আপনার কালকের থেকে ডায়ালিসিস করতে হবে। তো কি ব্যাপার, ভর্তি হয়ে যান ডায়ালিসিস, আরো এদিক দিয়ে রক্ত রক্ত পরীক্ষা করার জন্য নিয়ে নিয়েছে।
ক্রিয়েটিনিন, ইউরিয়া। তা ডায়ালিসিসের কথা শুনে উনি, যেহেতু ওই স্কুলের, দিনহাটা হাই স্কুলের, হাই সেকেন্ডারি স্কুলের উনি হেডমাস্টার, যিনি আমার বন্ধুর মামা। তা ওনার সাথে উনি যখন আমাদের এখানে স্বনামধন্য ডাক্তার ঈশ্বর সাহা, শান্তিরঞ্জন সাহা দমদমে বসতেন। তা উনিও সাহা, ওনার নাম হচ্ছে রামচন্দ্র সাহা। তা উনি সাহা, উনি গেলেন, প্রচুর ভিড়। তারপর যা হোক, উনি যখন হেডমাস্টার দেখলেও বোঝে, তো ওটা ডেকে নিয়েছেন। ডেকে নিয়ে এই গল্প টল্প করতে করতে ওরা রিপন ওই ওখানে কোন হোস্টেলে থেকে পড়াশোনা করতো, এইভাবে বন্ধুত্ব সব চেনাশোনা বেরিয়ে গেল। তা বেরিয়ে গিয়ে এসব কথা বলতে বললো, এরকম সবকিছু বললো। বলার পরে উনি বললো ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, আপনি খান। এই ঘটনাটা প্রায় 1988 এর ঘটনা। তারপরে ওষুধ দিলেন। ওষুধ দেওয়ার পরে ওনার ওষুধটা, এশার শাহর ওষুধটা কিং কোম্পানির থেকে পাওয়া যায়। তা কিং কোম্পানির থেকে কিনে নিয়ে এসে আমাকে ডাকলেন, আমার কাছে আসলেন, এসে দেখালেন। তা দিলেন, ওনাকে দিলেন কচ লিম্প, মানে এটা টিউবারকুলিনামের ওই চ্যাপ্টারে পাওয়া যায়। কসলিম 1 m 16 ডোজ, মানে পুড়িয়া করে। আর এটা দিলেন। তা আমি একদিন এসআর শাহকে আমাদের একটা মিটিং এ পেয়ে গেলাম। মানে স্যার, একটা পেশেন্টকে দিলেন আপনি 1 m 16 ডোজ, আমরা তো ভয়ে দিতে পারি না। তা উনি বললেন, আমি তো, আমার নির্দেশ থাকে একটা গ্লোবুলস কে ভালো করে স্প্যাচুলা দিয়ে করে ওই 16টা ওই সুগার অফ মিল্কের মধ্যে 16, মানে যেটা 16টা পুড়িয়ার মতন সুগার অফ মিল্ক নেবে, সেই নিয়ে ওইটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে ঘষে ওইটাকে আবার 16টা ভাগ করে দেবে। তাহলে আমি কি মানে বড় জার্কিং দিচ্ছি? আমি একটা বাচ্চাকে যেমন ডাকে, এই ওঠো ওঠো করে, আস্তে আস্তে ওঠো। আর যদি ওটা 1 ফোঁটা করতে, তাহলে তো তার ভাইটাল ফোর্সে জার্কিং হতো। এখানে তো জার্কিং এর কোনো সমস্যাই নেই, আস্তে ওইটাকে আমি 16টা ভাগ করে দিয়েছি। এবারে তখন উনি আবার টেবিলের উপরে একটা পেপার ওয়েটকে দেখাচ্ছেন, এরকম করে, এই দেখো, এই আস্তে করে ঠেললাম, এই আস্তে করে ঠেললাম, আমি আমার লক্ষ্যে পৌঁছে গেলাম। এইভাবে বুঝালেন। যে যা হোক, এরপরে উনি কি লক্ষণ বুঝে এপিস মিল দিয়েছিলেন। সেই ভদ্রলোকের আজও পর্যন্ত, মানে যতদিন জীবিত ছিলেন, এই কিছুদিন 2020 দিকে মারা গেছেন। তা 88 এর থেকে এত বছর ধরে ওনার আর কোনো ডায়ালিসিসই করতে হয়নি, যেটা অ্যালোপ্যাথিকে বলেছিল ডায়ালিসিস করতে হবে। ওরা এরকম কিছু হলেই ডায়ালিসিস করে ফেলে। কিন্তু আমাদের এখানে আমাদের যে মাস্টারমশাই অশোক দাস, আমাদের ঘুমারের সায়েন্সের প্রেসিডেন্ট, মানে চেয়ারম্যান, ডক্টর অশোক দাস, উনি বসেন এই এন্টালের ওখানে 8 নম্বর সুরেশ সরকার স্ট্রিটে। ওনার সাথে উনি যখন আসেন, ওনার সাথেও আমি এরকম শেয়ার করি। তা উনি বললেন, দিল্লির থেকে একজন এসছেন 11 নিয়ে, ক্রিয়েটিনিন লেভেল 11। হ্যাঁ, যা হোক, ওনার ওষুধে ভালো আছেন। তাহলে এই যে ক্রিয়েটিনিন লেভেলে 11, তা এলসিলামের কথাটা উঠলো। তা ক্লিনিক্যালি আগে আমরা তো এটাকে কমানোর জন্য, গ্রন্থিকে ঠিক করার জন্য, সবকিছু করার জন্য এটা দিই। দেওয়ার পরে আমরা একবার ওষুধই তো আর হয় না, একটা ক্রনিক কেস, হ্যাঁ, আহ তাকে সামাল দেওয়া। তবে উনি বলেন, ক্রনিক ক্রনিক রেনাল ফেলিওর থেকে অ্যাকুইট রেনাল ফেলিওর কিন্তু মারাত্মক। অ্যাকুইট রেনাল ফেলিওর কিন্তু খুব, মানে সঙ্গে সঙ্গে যদি ম্যানেজমেন্ট না করতে পারো, তাহলে পেশেন্টই তো চলে যাবে। অ্যাকুইট ম্যানেজমেন্টটা করা খুব টাফ ব্যাপার। যা হোক, এই হচ্ছে আমাদের এলসিরামের কাছে কিভাবে গেলাম সেটা বললাম। এরপরে দেখুন, যে অনেক সময় হার্টের বিভিন্ন রকম মনে হয়, হার্ট হার্টের যে অনুভূতিগুলি, ও মনে হয় যেন হৃৎপিণ্ড, মনে হয় যেন হৃৎপিণ্ডের
হয়েছে, মানে একটা বিন্দু বিন্দু জল পড়ছে, এটা কোন মেডিসিনে আছে? মনে হয় যেন হার্টের মধ্যে একটা বিন্দু বিন্দু জল পড়ছে, এটা হচ্ছে ক্যানাবিস টাইপাতে আছে। মনে হয় যেন হৃৎপিণ্ডে জ্বালা করছে, কেলিকার্বে আছে, ওপিয়ামে আছে, ট্যারেন্টুলাতে আছে। হুম, ট্যারেন্টুলা ইরিস। মনে হয় যেন হৃৎক্রিয়া থামিয়া যাচ্ছে। অ্যান্টি চিনিয়াম আর সিমিসিভুগা কোটেলাস, তারপর ডিজিটালিস। ডিজিটালিস হচ্ছে 1 নম্বর। আমি বরিক বরিক মেটেরিয়াল পিছনে যে রেপার্টরি সেখান থেকে বলছি। লোবেলিন, লোবেইন, ফেসিওল, টাইফলি। মনে হয় যেন হৃদক্রিয়া থামিয়া গেল, আবার হঠাৎ দ্রুত চলিতে লাগিল। অরাম, কনভেলেরি, লিলিয়াম, সিপিয়া। মনে হয় যেন আহ মনে হয় যেন চলিতে গেলে হৃদক্রিয়া থামিয়া যাইবে, সুতরাং চুপ করে বসে থাকতে বাধ্য হয়। তাহলে এটাকে ডিজিটালিস। কোকেইন, মনে হয় যেন চুপ করে থাকলে হৃৎপিণ্ড যেন থেমে যাবে, সুতরাং অবিরত নড়াচড়া করিতে হয়। তাতে সেটা আছে জেলসিমিয়ামে এবং টাইফলিতে। মনে হয় যেন হৃৎপিণ্ডটি ঠান্ডা, হাড়টা যেন ঠান্ডা। ক্যালকিরা কার্ব, কার্বোএনিমেলিস, গ্রাফাইটিস, হেলোডার্মা, ক্যালিবাই, ক্যালিমিওর, ক্যালিনাইট্রিক, লিলিয়াম, নেট্টাম, মিওর, পেট্রোল। মনে হয় যেন হৃৎপিণ্ড পাখির ডানা নাড়ার ন্যায় ঝটপট করছে। সেগুলো আছে, অ্যাকোনাইট আছে, এগ্রেডের মেডিসিন, মানে ক্যাকটাস, সিনিসিভুগা, লিলিয়াম, আইরিস, আইবেরিস, মক্স, নেট্টামিওর, ফেসিওল, স্পাইজিলিয়া, হাইজস্টিক। মনে হয় যেন হৃৎপিণ্ডের মধ্যে মিউ মিউ করছে। মনে হয় যেন হৃৎপিণ্ডের মধ্যে মিউ মিউ করছে। পাইরোজেন আর স্পাইজিলিয়া। মনে হয় যেন হৃৎপিণ্ডতে লোহার হাত দিয়ে মুছতে রেখেছে। আর্নিকা, ক্যাকটাস, আয়োডিনাম, লিলিয়াম, সালফার, ভ্যানা, ভিসকাম। ভিসকাম অ্যালবাম আছে। আর ভ্যানাডিয়াম বলে একটা ওষুধ আছে, খুব ভালো ওষুধ। মনে হয় যেন হৃৎপিণ্ডটা সুতো দিয়ে ঝুলানো রয়েছে। ক্যালিকার্প, ল্যাকিসিস। ক্যালিকার্প আর ল্যাকিসিস। ক্যালিকার্প আর ল্যাকিসিস হচ্ছে যেন মনে হয় যেন সুতো দিয়ে ঝুলানো আছে। মনে হয় যেন হৃৎপিণ্ডতে এত পূর্ণ হইয়া ফাটিয়া যাইবে। স্কুলাস, গ্লোনোইন, ক্যাকটাস, লিলিয়াম, স্পাইজিলিয়া, সালফার। মনে হয় যেন ফেটে যাবে, এত হালকা, মানে হৃৎপিণ্ডের মাসল গুলো এত উইক হয়ে গেছে, দপদপটা বাইরের থেকেও দেখা যায়। স্পাইজিলিয়ার, হ্যাঁ। মনে হয় যেন হৃৎপিণ্ডতে ক্লান্ত হয়ে পড়ছে। পাইরোজিনাম, পাইরোজিনাম আছে। মনে হয় যেন হৃৎপিণ্ডে পাক দিচ্ছে। ল্যাকেসিস, ট্যারেন্টুলা হিসপেনিয়া। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের ব্যথা, স্পর্শকাতরতা। হৃৎপিণ্ডের ব্যথা, স্পর্শকাতরতা, আর্নিকা, ক্যাকটাস, স্পাইজিলিয়া। হৃৎপিণ্ডের অবসন্নতা হেতু মূর্ছা। আর্সেনিক, ক্যান্থারিস, ডিজিটালিস, মক্স, টিলিয়াম, ভেরেট্টাম, ভেরেট্টাম অ্যালবাম। আচ্ছা, এইগুলো হচ্ছে তীব্র গন্ধে প্রাতে ও আহারের পর মূর্ছা যায়, নাকমুখ। যা হোক, এই হলো হৃৎপিণ্ডের উপরে। আর আমাদের ইউরিনের উপরে যেসব অনেকে বাড়িতে যাই, যে ওনার তো ক্রিয়েটিন লেভেল কালকে কত বললো, গতকালই দেখলাম 2.5 রিপোর্ট এসছে। 2.5 ইউরিয়াও বেড়ে গেছে। আহ ইউরিয়া তো 40-50 পর্যন্ত, 20 থেকে 40 থাকে। সেখানে অনেকের, আমি একজনের দেখেছি 100 উপরে, আর এনার হচ্ছে 50-এর উপরে আছে। যা হোক, ওনাকে আমি মোটামুটি, বাথরুম হয় না, বাথরুমে ওষুধ খায়, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে খেয়ে ওষুধ করে। তা আমাদের একটা ওষুধ আছে, আমি এটা একদিন আবিষ্কার করলাম। কি করে আবিষ্কার করলাম? একদিন একটা শাক খেলাম। শাকটা খেতে ভালো, গোল গোল পাতা, একটু মোটা ভারী, বেগুন দিয়ে করলো, বেশ স্বাদ লাগলো। এরপরে রাত্রিবেলা সাধারণত অত উঠতে হয় না। একদিন রাত্রিবেলা বাথরুমের ডাকে উঠলাম। উঠে দেখলাম বাথরুম করছি তো করছি, করছি তো করছি, এত বাথরুম হলো।
তা চিন্তা করলাম কি আমি খেয়েছি, কি এমন খেয়েছি যে এত বাথরুম হলো। এবং বাথরুম হওয়ার পরে একটা শরীরটা একটা হালকা লাগলো, বেশ ভালো লাগছে, আরাম লাগছে, মনের মধ্যে একটা ভালো লাগছে। তারপর দেখলাম ও ওই শাকটা খেয়েছি এই জন্য। এই শাকটা একটু বেশি খেয়েছি আমি। তা এই শাকটার নাম হচ্ছে, আমাদের এখানে ভালো বাংলায় বলে পূর্ণ নবা। পূর্ণনবা এক একটা অঞ্চল ভিত্তিক, কেউ পূর্ণিমা শাক বলে, কেউ পূর্ণলবা বলে, বিভিন্ন রকম নাম বলে। তা ওইটা ইংরেজিতে নাম। আমি তখন আবার ইন্ডিয়ান ডাকের বইটা খুলে দেখতে আরম্ভ করলাম যে এর নাম কি। ইন্ডিয়ান ডাকের মধ্যে নাম দেখলাম বহেরিয়া ডিফুজা। দুরকম আছে, বহেরিয়া ডিফুজা, বহেরিয়া রিপেন্স। রিপেন্সটা হচ্ছে লাল, মানে একটা হচ্ছে শ্বেত পূর্ণনবা, আর একটা হচ্ছে লাল পূর্ণনবা। লাল পূর্ণনবাটা হচ্ছে যদি রক্তের এটা আছে, আহ রক্তটা যদি থাকে, কি বলে ওটা, লালচে থাকে, মানে রক্ত মিশ্রিত থাকে, তাহলে আমি রিপেন্সটা দেবো, বহেরিয়া রিপেন্স। এবং আর যদি বাথরুম হতে চায় না, এরকম প্রায় বয়স্ক লোক বা বয়স্ক মহিলাদের এরকম বাথরুমের অসুবিধা হয়, তা আমি ওইটা মাদার টিনচার কিনে আহ দিয়ে দিই এবং বলি যে আপনি 10 ফোঁটা করে খাবেন। আহ আর ওরা কি একটা নাম বলেছিল, অ্যালোপ্যাথিকে ওরা দেয়। আহ বেশ ওই ওষুধটা খাবেন, তাহলে এই ওষুধটা খাবেন না, অ্যালোপ্যাথিকের এই ওষুধটা খাবেন না, কি জেড দিয়ে নামটা। যাই হোক, এই ওষুধটা খাবেন না, আমার এই ওষুধটা খেয়ে দেখুন হয় কিনা। তো আবার দেখেছে না, আমাদের এই বহিরিয়া ডিফিউজাতে হচ্ছে। তা সেরকম আমাদের বডি মেডিকা তো যেরকম লাল লাল ইটের মতন রং আমাদের লাইকোপোডিয়ামে আছে, লাল ইয়ে করা বহেরিয়া রিপেন্সে আছে। আবার সাদা দুধের মতন পেচ্ছাপ, হ্যাঁ, সাদা দুধের মতন পেচ্ছাপ আছে। আহ ভায়োলা, ভায়োলা বলে একটা ওষুধ আছে। সাদা, মানে যখন বাথরুম করে সাদা দুধের মতন হচ্ছে, এটা হচ্ছে আহ মূত্র, দুধের মতো মূত্র, উগ্র গন্ধ এবং স্নায়বিক শিশুদের বিছানায় মূত্র চায়, স্নায়বিক শিশুদের বিছানায় মূত্র চায়। এই ওষুধটার নাম হচ্ছে ভায়োলা, VIOLA, ভায়োলা ওডোরেটা, ওডোরাটা, RATA। ভায়োলা ওডোরেটাতে, এটা হচ্ছে ভায়োলা ওডোরেটা, ভায়োলেট থেকে করেছে। কর্ণের উপরে, কানের উপরে এটা বিশেষ ক্রিয়া। আর ইউরিনটা হচ্ছে দুধের মতো মূত্র, উগ্র গন্ধ, স্নায়বিক শিশুদের বিছানা মূত্র ত্যাগ। আর এটা হচ্ছে উপশম হচ্ছে শীতল বাতাসে বৃদ্ধি উপচায়। আর এটা এটা একটা বললাম। আর যেটা আমাদের এলসিয়াম বলতে গিয়ে ও বলছে যে ভাইপেরা সাথে ভেনম, ভাইপেরার সাথে ইয়ে এলসিয়ামটাকে ইয়ে করেছে, রিলেশনশিপের মধ্যে রেখেছে। ভাইপোরার আহ যকৃতের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত আছে লিভার, যকৃতের ভীষণ বেদনা, আর কামলা রোগ মানে জন্ডিস, এবং জন্ডিস আছে, এবং উম, জন্ডিস আছে, জ্বর আছে, বেদনা আছে, এবং পাছা, মানে এই বাটকে ব্যথা, এবং কাঁধের মধ্যে সেই নিতম্ব দেশ থেকে স্কন্ধ পর্যন্ত বিস্তৃত হয় সেই ব্যথা। হ্যাঁ, সেই ব্যথাটা বিস্তৃত হয়। আর কি হয়, বেশিরভাগই আমাদের এখানে ডাক্তারবাবুরা যারা এই কি বলে এটা, পিছনে যে ভেরিকোজ ভেন, ভেরিকোজ ভেনের উপরে যেসব আলসার টালসার হয়ে যায়, ভেরিকোজ ভেনের উপরে এখানে অনেকেই দেখে যায় যে হস্ত পদাদিতে রোগী ও অঙ্গ প্রত্যঙ্গ গুলি উঁচু করিয়া রাখিতে বাধ্য হয়, ঝুলাইয়া রাখিলে মনে হয় যেন ওইগুলো ফেটে যাবে, মানে পাটা যদি ঝুলিয়ে রাখে তাহলে মনে হয় যেন পাটা ফেটে যাবে, বেদনা অসহ্য বোধ হয়।
এবং শিরা রক্ত সঞ্চয় হয়, মানে ভেরিকোজ ভেন। যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তাদের পায়ের পিছন দিকটা, পায়ের পিছন দিকটা একটা টর্টুরাসের মতন শিরাগুলো ফুলে একেবারে টর্টুরাস হয়ে থাকে। যারা মনে করেন ট্রাম ট্রাম চালায়, রেলগাড়ি চালায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, যারা সারাদিন আম্পায়ারিং গুলো করে, ইয়েতে ক্রিকেট খেলা, তা একটা ভদ্রলোককে দেখতাম আম্পায়ারিং করছে, আবার মাঝে মাঝে একটু লাফিয়ে নিচ্ছে আম্পায়ার গুলো। তা ওই পায়ের শিরাটা ফুলে যায়, সেই সব তরুণ প্রদাহে এই ভাইপেরাটা ভালো কাজ করে। আমাদের এখানে একজন ডাক্তারবাবু দেন। আহ আর এখানে হচ্ছে কি, যৎক্রিজের উপরে কাজ করে এটা। আর আহ এটা ভাইপেরার সাথে দিয়েছে, আরেকটা দিয়েছে পিলিয়াস বেরাস। এটার সর্প থেকে এই পিলিয়াস পিলিয়াস বেরাস, এটাও আহ এর সাথে এল সিরামের সাথে আহ করেছে। তা এটারও এরকম দিয়েছে যে সন্ধিসমূহ কঠিনতা, শ্বাসরুদ্ধ ভাব, অতিশয় পিপাসা। এলসিরামে হচ্ছে হৃৎপিণ্ড মূত্রগ্রন্থি সংক্রান্ত পীড়া, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ জনিত ক্ষয় পূরণ হয় না, এই জন্য হৃৎপিণ্ডের সংকোচন, গতি, স্তব্ধতা, সম্ভাবনা, এইগুলো আছে মোটামুটি। আর যেগুলো আছে বারবারিস্টা, তারপরে এপিস মেজার হচ্ছে মূত্র তৈরি হয়ে যায়, ওরা বেরোবার জন্যই যত ব্যথা বেদনা এগুলো আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের এলসিরামের সংক্ষিপ্ত হলেও এই ওষুধটা অ্যাকুইট কেসে যে কত বড় উপকারী ওষুধ, এবং আমরা যে সঙ্গে সঙ্গে তার অসহ্য যন্ত্রণাদায়ক যে এই যে ডায়ালিসিস করা, তা এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে এসার সাহা দেখিয়ে দিয়ে গেলেন। এবং উনি যে কসলিম, KOCH অ্যাপোস্ট্রোফেস কসলিম, LYMP, এই কসলিমটা ব্যবহারটা দেখলাম যে এটার থেকে হয়। এছাড়া এই কিডনি খারাপের জন্য আমাদের অনেক আছে, আমাদের রেডিয়েশন আছে। যে সেদিনকে বলছিলাম রেডিয়েশনের এর মধ্যে পড়ে গেলে আমরা কিডনি খারাপ হয়, বা বিভিন্ন রকম সিডেটিভ ওষুধগুলো, ব্যথা কমানো ওষুধগুলো খায়। তারপরে আছে স্টেফিলোকক্কাস ইনফেকশন, তারপরে তারপরে বিভিন্ন রোগের থেকে আমাদের কিডনিটা খারাপ হতে পারে। তারপরে ঠিক মতন শরীর চর্চা না করা, আর ঠিক মতন আহ আম, নিজেকে দেখে যে কতটা বাথরুম হচ্ছে, বা এমনও দেখা গেছে যে আহ বয়স হয়ে গেছে, আহ 22 বছর না 24 বছরের মেয়ের বিয়ে দিয়েছে। সেই বিয়েতে আমিও নিমন্ত্রিত ছিলাম। তা হঠাৎ একদিন আহ দুপুরবেলা ফোন করলো ওই যে মেয়ের মা, ডাক্তারবাবু আমার সর্বনাশ হয়ে গেছে। আমি বলছি, কি সর্বনাশ হয়ে গেছে? তা হচ্ছে আমার মেয়ের তো ছেলে হয়েছে নার্সিং হোমে, নার্সিং হোম থেকে বললো যে ওর একটা কিডনি নেই। তাহলে সেই একটা কিডনি নেই এতদিন পরে জানলেন? বলে নার্সিং হোম কিছু করলে? আমি বলছি, না না, তাহলে তো নার্সিং হোম তো বদনাম হয়ে যাবে। ওরা কি করে নাকি এরকম, এত বড় একটা নার্সিং হোম? তারপরে দেখা যায়, আমি যে এরকম হয় আমি পেয়েছি বলতে, যে একটা কিডনি নিয়েই জন্মগ্রহণ করেছে। যাক, সে বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, মাও আছে, সুস্থই আছে। আমি যে ওর তো কোনো অসুবিধা নেই। এই যে একটা কিডনি নিয়ে যে জন্মগ্রহণ করেছে, তা কত বছর পরে জানতে পারলো। তা যাদের কিডনির উপরে আহ অসুবিধা আছে তারা যেন ঠিক মতন ওষুধপত্র খান, এবং কিডনির উপরে যত্ন নেন। কারণ কিডনি একটা আমাদের শরীরের যে বজ্র পদার্থ গুলো, ফ্রি রেডিকেলস গুলোকে তাড়িয়ে তাড়িয়ে দেওয়ার জন্য, বা ওটাকে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন, এবং যেগুলো রক্তের মধ্যে বিষাক্ত জিনিস জমে রয়েছে, বিভিন্ন বলতা কামড় দিলে পরে, বা মৌমাছি কামড় বেশি যদি মৌমাছি হয়, তাহলে ইনফ্লামেশন থেকে কিডনি খারাপ হতে পারে। সাপের বিষের থেকে, সাপ যদি কামড়ায়, বিশেষ করে কি একটা সাপ আছে খুব মারাত্মক সাপ,
ওই সাপটার কামড়ে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা এই বিষাক্ত জিনিস কামড় দিলেও যেন ইগনোর না করে, ডাক্তার দিয়ে ওষুধ খেয়ে নেয়। সেই সবের সমস্ত কিছু দিয়ে লাস্টের দিকে কিডনিটাও খারাপ হয়ে যায়। কিডনিতে তো ছাঁকনি, সেই ছাঁকনির মধ্যে যদি নেফ্রন গুলো চা ছাঁকনির মতন, যদি চা ছাঁকতে ছাঁকতে যদি সেটা যদি মনে করেন জ্যাম হয়ে যায়, তাহলে সেই জ্যামটা যা অনেকে আগে স্টিলের ছাঁকনি দেয় চা ছাঁকে, যখন স্টিলের ছাঁকনিটা জ্যাম হয়ে যায় ওইটা একটু আগুনে পুড়িয়ে একটু ঝাড়া দিলে পরে ওই চা পাতা গুলো গুঁড়ো গুঁড়ো গুলো পড়ে যায়। আবার সেটা একটু জলে ধুলে পরে ফোর্সে ধুলে পরে আমাদের এই যে ওই স্টিলের ছাঁকনিটা ঠিক হয়ে যায়। ঠিক, কিন্তু আমাদের কিডনিতে সেই ছাঁকনিটা কে ঠিক করবে? আহ তাহলে তাকে সেইভাবে খেতে হবে যাতে তার রক্তের মধ্যে কোনো রকম বাজে ইনগ্রিডিয়েন্টস বা জাঙ্ক ফুডের এসব গুলো যাতে না মেশে। তার জন্য আমাদের এই অমোঘ ওষুধ, আমাদের এই অমোঘ ওষুধের নাম এলসিরাম। এটা প্রাণীজ ওষুধ। এই ওষুধটা আমরা পেয়েছি এবং আমরা কিডনিটাকে সুন্দর করে পরিষ্কার করতে পারি এই ওষুধটা দিয়ে। এটা ব্যবহার করবেন, ব্যবহার করে আহ, বলছি সিমটম মানে আহ, আমরা বললে তো আমরা ক্লিনিক্যালি ভাবে, অনেকে আবার বলে এই অনেক অনেক ডাক্তারবাবুরা বলে যে এইসব ছোটখাটো ওষুধ দরকার নেই আমাদের আছে। তা যারা যারা বড় বড় ডাক্তার হয়েছেন, যেমন মনে করেন জ্ঞান মজুমদার, বড় বড় ডাক্তারবাবুরা, এরা এদের রুগী দেখলেই এরা ওষুধ দিয়ে দিতে পারে, ওরা অত ওষুধের দিকে যায় না। তা তখন আমাদের এক মাস্টারমশাই যখন ও ওনার পাশে বসছিলেন, তখন বললেন, স্যার আপনি তো কিছুই জিজ্ঞেস করলেন না, আপনি হট করে নেট ট্রান্সফারটা দিলেন কি করে? তখন স্যার উত্তর দিয়েছিলেন, দেখো এত বছর ধরে চেম্বার করছি, হ্যাঁ, আর রুগী দেখলেই চিনতে পারি। প্রথমে তোমরা যখন রুগী দেখবে তখন তোমাদের চারটে পায়া লাগে একটা টেবিল সাজাতে গেলে। তাই কি লাগে চারটে পায়া? লোকেশন, সেন্সেশন, লোকেশন সেন্সেশন, লোকেশন সেন্সেশন কজেশন, আর মোডালিটিস। মানে মোডালিটিস মানে রাসবৃদ্ধি, মানে অ্যামুলেশন অ্যাগ্রাভেশন। আর যদি তুমি না পারো আবার কনকমিটেন্ট সিমটম। তো এখন আবার একটা নতুন এসছে মোড অফ ট্রিটমেন্ট, আপনি কি ট্রিটমেন্ট করেন বা কি ট্রিটমেন্ট করে আসছেন, কি কি খাচ্ছেন ওষুধ, মোড অফ ট্রিটমেন্টটা কি আপনার। যাই হোক, এই এতগুলো জিনিস। আর যখন বয়স হয়ে যাবে, যখন অভিজ্ঞতা বাড়বে, তো একটা পায়ের উপরে একটা মোটা একটা পায়ের উপরেও কিন্তু গোল টেবিলটা বা টেবিল দাঁড়িয়ে থাকে। হম আর বা সারা একটা বড় কড়াইতে মধ্যে দুধ দিচ্ছে, সেই দুধটা যখন জাল দিয়ে দিয়ে একদম ক্ষীর হয়ে গেল ছোট। তা এই বড় বড় ডাক্তারগুলো ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, এবং একটা পায়াতেই ওরা বুঝতে পারেন। কিন্তু আমরা আমাদের যে উত্তেজক কারণগুলো, যে এক্সাইটিং কজ, অ্যাকুইট কেসে যে এক্সাইটিং কজ, আমাদের যে অর্গানোট লেখা আছে, তা আমাদের এইসব কথা অনেক সময় শুনতে হয় যে এগুলো এত খুঁটিনাটি ওষুধ দরকার হয় না। আমি যে তাহলে অ্যাকুইট যে অ্যাকুইট কেসে যে এক্সাইটিং কজটা যদি আমি না চালাতে পারি, আমি তো আরো তো ওষুধ আছে, আমাকে তো একদিনের জন্য দেখাচ্ছে না। আমি আমার এক পেশেন্টের রাত্রিবেলা, সে শিক্ষিত, ওই বাড়ি হচ্ছে শিক্ষিত বাড়ি। রাত্রিবেলা সেই কাঁচতে 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 ছেলে, 4 বছরের ছেলে, আর ইয়ে হয়ে গেছে, মানে শ্বাস নিতে পারছে না। পাশেই ভিআইপির পাশেই একটা নার্সিং হোম আছে, সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ওরা ইয়ে দিল, মানে অক্সিজেন দিয়ে আসলো। তা এই যে অক্সিজেন দিয়ে এসে যে বাঁচিয়ে নিজেরাই যে বাঁচে, তা ওরা কি কি করলো, যে নীল হয়ে যাচ্ছিল, চোখ মুখ গুলো নীল হয়ে যাচ্ছিল, আর নাকের উপরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এবার রাত্রি তখন 2টো বাজে, তখন আমাকেই বা পাবে কোথায় বা ডাক্তার যাবে কোথায়? সঙ্গে সঙ্গে বাড়ির পাশেই একটা নার্সিং হোম আছে ভিআইপি তে, হলদিরামের পাশে। তা নিয়ে গেল, নিয়ে গিয়ে যে এই যে ব্যাপারটা করলো, যে একুইট এটা যে তাড়ালো, এটা তো খুবই তো বাহাবাযুক্ত।
আমি তো বললাম যে না, ঠিকই করেছেন, কিন্তু তাই বলে কিন্তু আমার থেকে কিন্তু সরিয়ে নেয়নি, বলেছে এমন হয়েছে যে অক্সিজেন অ্যারেস্ট হয়েছে। তা আমি সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম। তা বাবা মা দুজনেই শিক্ষিত, বড় অফিসার, এবং ডাক্তারি কিছু জানে। তা অ্যাকুইট কেসটার উপরে যে এক্সাইটিং কস্টের জন্য আমাদের এইসব ছোটখাটো ওষুধগুলো আমাকে শুনতে হয় বলেই বললাম এইসব কথা। আমার এক্সাইটিং কজ আমার না টাড়াতে পারলে, তাহলে আমরা তো এই অ্যাকুইট কেস নিয়েই তো আমরা আমাদের কি বলে ডাক্তারি নাম যশ বা আমাদের উম মানে রুটি রোজগার, যাই বলেন, আমাদের যেভাবে চলতে হয়, তা আমাদের চেম্বার সাজানো, এবং 10টা মানুষকে উপকার করা। তা একই কেসের করলেও জানতে হবে, আমাদের ক্রনিক কেসটাও জানতে হবে, আমাদের সবই জানতে হবে। তাই আমাদের একটা ওষুধ পেলাম, এই ওষুধের জন্য আমরা খুব গর্বিত। আজকে এই আলোচনা এখানে শেষ করছি। অনেক কথা বলে আপনাকে ফেললাম, অনেক অনেক কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে কেস শেয়ারের মাধ্যমে অভিজ্ঞতার আলোকে যখন একটা মেডিসিনকে কম্পারেটিভ আলোচনা করা হয়, তখন ওটা আমাদের হৃদয়ে গেঁথে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনার জন্য। স্যার, আপনি যে ভায়োলা অডোরাটা বলছেন, হ্যাঁ, এটা হ্যাঁ, শিশুদের কেশকৃমিতে হ্যাঁ, নাকি হ্যাঁ, হ্যাঁ, উপকার হয়, এটা কখনো দিয়ে দেখছেন? হ্যাঁ, জি স্যার, হ্যাঁ। না, ওইটা প্রমাণ পাইছেন? ওইটা ওটা দিইনি, ওইটা ওই দুধের মতন ওইটাতে দিয়েছি। আর বেশিরভাগই ওই কৃমিতে বেশিরভাগই আমি ওই কেন্টের একটা বই পড়েছিলাম, লেকচার কেন্টে, উনি স্যাবাডিলার কথা প্রথমে বলেছিল কিছু কৃমিতে, স্যাবাডিলা। এ- ওই যে এটা কেশকৃমিতে নাকি এটাও কাজ করে, আচ্ছা, শিশু, বিশেষ করে শিশুদের। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই যে পেচ্ছাপের এটা তো বিশেষ করে শিশুদের লিখেছে, যে সজ্জামূত্র রাত্রিবেলা পেশাবে বিশ্রাম তো করতে। আছে, পাশাপাশি কেশকৃমির জন্য শিশুদের লিখেছে আর কি। আচ্ছা, 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 দুধের মতো আমি এটা সাদা। পেয়েছিলাম, হ্যাঁ। হ্যাঁ, তারপরে পেচ্ছাপের রং আছে, আমি ওগুলো লিখে রেখেছিলাম। পেচ্ছাপ সবুজ রঙের, আহ, সবুজ রঙের ইউপার, বুঝলেন? আচ্ছা, হ্যাঁ, সাদা রঙের পেশাবে মানে আমাদের ক্যালকেরিয়া ফসেও কাজ করে, তাই না? হ্যাঁ, 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 জি স্যার। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হুম, সকালে আমাদের ক্লাসটাকে নিলেন এবং আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু কেস করলেন, শেয়ার করলেন। হ্যাঁ, এটা, তাতে আমাদের অভিজ্ঞতা বাড়লো। কচলিন, তা বহেলিয়া ডিপুজা, বহেলিয়া হ্যাঁ, রিপেন্স। হ্যাঁ। হুম, খুব ভালো। এমনি পূর্ণনবাই আপনাদের ওখানে কি বলে, পূর্ণনবাই মানে দেশীয় পুনর্বা। পুনর্বা, আচ্ছা। আর এমনিতে বইয়েতে লেখা আছে পূর্ণ নবা, দন্ত ন বয়কার বা। হ্যাঁ, ওই পূর্ণবা বা পুনর্বা একই কথা হ্যাঁ, আর কি। খুব টেস্টি, টেস্টি লাগে। হম, এমনি শাক করে খেলে খুব টেস্টি লাগে। এবং যারা বাথরুম হচ্ছে মুখটা একটু, অনেক মহিলাদের মুখ তো পাপি ফেস থাকে, ঠিক মতন হয় না, তারা যদি খায় দারুণ বাথরুম হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যদি স্যার, যদি স্যার কি খেলে আপনাকে বাথরুমটা অসংখ্য ক্লিয়ার হয় ধন্যবাদ। স্যার? কি বলছিলেন স্যার বিশ্বনাথ ওই স্যার? যে শাক পূর্ণনবা, এটা কি মেডিসিন? মেডিসিন না, শাক, শাক, এটা শাক। ওইটা খেয়ে ওইটা মেডিসিনও পাওয়া যায়। ওইটা খেয়ে আমি দেখলাম, তারপরে ওইটা মাদার টিনচার পাওয়া যায়। ওর নাম হচ্ছে বহেরিয়া ডিফুজা, বহেরিয়া BOE HA V, হ্যাঁ, BOEHRRVIA, বহেরিয়া, বহেরিয়া ডিফুজা। মানে কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই ভালো মেডিসিন। হ্যাঁ, এবং বাথরুমটাও পরিষ্কার হয়। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আজকে তো স্যার 80% কনস্টিপেশনের লোক জন্য। কোষ্ঠকাঠিন্যতে ভোগে, বুঝছেন? আজকে তো বর্তমানে 80% লোকই আছে কোষ্ঠকাঠিন্য সমস্যার জন্য ভুগতে আছে। হ্যালো, বকবে না কেন? খালি মাছ আর মাংস খাবে, ফাইবার জাতীয় খাবার খাবে না, শাকসবজি খাওয়া লাগবে না, পানি ঠিক মতো খাবে না, সবজি খাবে না,
পানি খাওয়ার কোষ্ঠকাঠিন্য সময় হবে না কই তো স্যার, হবে কি? পানি খাওয়ার সময়ই নাই, বুঝলেন? তো পানি খাওয়ার সময় তো পায় না আজকাল মানুষে। আর দ্বিতীয় কথা হলো বাচ্চারা তারা মাছ মাংস তারা খাবে না, শাকসবজি তারা খাবে না। এই আরেকটা হলো যে আমাদের যা খাচ্ছি সবই তো আমাদের সমস্যাযুক্ত। এই কারণে আসলে আমাদের এই কোষ্ঠকাঠিন্যের মূল কারণটা যে আমাদের পাকস্থলীটাকে দুর্বল করে ফেলছে। যেমন আমরা একটা লাউ খাচ্ছি ওতে স্প্রে করছে, একটা বেগুন খাচ্ছি ওতে স্প্রে করা, মাছ খাচ্ছি ফরমালিন দিতেছে। এরকম কিছু ঝামেলার কারণে আমাদের আসলে পাকস্থলী দুর্বল হয়ে গেছে। আর এই দুর্বলতার কারণেই মূলত এই কোষ্ঠকাঠিন্য আমার যেটা মনে হয় স্যার। জি। শুনেন, আমরা আসলে তো এই কেমিক্যালস এবং পয়জন খাচ্ছি, তো এর থেকে সেভ হওয়ার জন্য মাঝে মাঝে আর্সেনিক অ্যালবাম খেতে হবে, সেবন করতে হবে, তাহলে রিয়াকশন গুলো কেটে যাবে। তা নইলে কিন্তু আস্তে আস্তে ওই যে স্যার বললেন না, কিডনি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ওই যে স্যার তো বলছেন যে আগে স্টিলের চাটনিতে পরিষ্কার করা যাইতো, আমাদের কিডনি তো আর স্টিলের বানানো না, এটা তো আর ওই রকম সাফ করা যাবে না। এই জন্য আগেই সাবধান থাকতে হবে। সাবধান থাকতে হবে। আর ওই লক্ষণ দেখা দিলে ওই ইল সিরাম খেতে হবে, বারবারিস ভালগারিস খেতে হবে। বারবারিস ভালগারিস মাঝে মাঝে খাওয়ার দরকার আমাদের কিডনিকে ভালো রাখার জন্য। রব্বানি স্যার, স্টিলের তা দুইটা সেট করা যায় না? ব্যবস্থা আছে কিনা? ব্যবস্থা হইলো ওই যে রাজীব স্যার সেদিনকে বলছে না যে 3 মাস পর পর 3 দিন লেখাই থাকা, ওইটা একটা ভালো ব্যবস্থা। হ্যাঁ, রাজীবের সাথে কালকে কথা বলছি, কথা হয়েছে কালকে, ফোন দিয়েছিলাম আমি। জি। সরি বুঝি নাই, আবার একটু বলেন। 3 মাস ওই পর পর? রাজীব স্যার বলছেন যে 3 মাস পর পর 3 দিন একটু সংযম করা, মানে 3 দিনে শুধু পানি মধু লেবু ছাড়া আর কিছু খাওয়া যাবে না। যেদিন শুরু করব সেদিন আগের দিন বিকেল 5টায় ওই দিনকার খাবার শেষ, পরের দিন সকাল 6টার থেকে 1 গ্লাস করে লেবু মধু পানি 2 ঘন্টা পর পর, এরকম চলতে থাকবে সন্ধ্যা 6টা বা 8টা পর্যন্ত। তারপরের দিন আবার এরকম, তারপরের দিন আবার এরকম, এর মধ্যে অন্য কিছু খাওয়া যাবে না। আসলে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য ফাস্টিং এর কোনো বিকল্প নাই। সপ্তাহে এটাই একদিন এটাই রোজা সত্য থাকতে কথা, পারলে এটাই ভালো সত্য হয়। কথা। সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন রোজা থাকা যেত, আমরা তো থাকেই না। ওই বছরে 30 দিন, মানুষ তারপরে আর খবর নাই। খাইলে মরে, না খাইলে মরে না, বুঝছেন? এটার মূল কথা। তো নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার 2 দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, রাজীব স্যার এই আলোচনার ক্লাসটা কি রেকর্ডিং করা হয়েছে বা দেওয়া হয়েছে? হ্যাঁ, রেকর্ডিং হয়েছে তো। স্যার, গ্রুপে কি দেওয়া হয়েছে? ইউটিউবে পাবেন, ইউটিউবে। ইউটিউবে আসিয়া হোমিওপ্যাথিতে যাবেন, জি স্যার। আসিয়া হোমিওপ্যাথি অথবা জীবন হোমিও প্লাস, এখানে পেয়ে যাবেন। আর গ্রুপে দিয়ে দেওয়া হয় সাথে সাথে বা তারপরের দিন। গ্রুপে থাকে না স্যার, গ্রুপে বেশি সময় পাওয়া যায় না, একদিন আর পাওয়া যায়, পরে পাওয়া যায় না। আর গ্রুপে তো জি স্যার। অনেক আগে চলে যায়। জি, ধন্যবাদ স্যার। আজকে জহির স্যার নাই। দেখতেছি তো পোস্ট, মানে কি বলে, ফটো ফ্রেমে দেখতেছি, কিন্তু বাণী শুনতেছি না তো কিছু। শুনতাছি সবই শুনতাছি, বুড়া দুরার কথা। আহ, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আরে অবস্থা তো এখন আসর জমাবেন। হ্যাঁ, শেষ লোকজন সময় এখন আসর জমানোর জন্য তো আপনার গল্প গুজব কই? লোকজন